গত ক্লাসে মনে হয় আমরা এই ম্যাথটা তোমাদেরকে বলছিলাম যে একটু তোমরা করে নিয়ে আসবা। তো তোমরা কি করতে পারছো? তোমাদেরকে কি এই ম্যাথটা বুঝাই দিছিলাম না মোটামুটি? এটা কি বুঝাইছিলাম? এই যে বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি কি, অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি কি, বাল্ক ডেনসিটি কি, ড্রাই ডেনসিটি কি? জি স্যার। আচ্ছা, ওকে। তো এখানে বলছিলাম যে আর একটা ম্যাথ ছিল, পিছনে একটা ম্যাথ ছিল, সেটা তো খুব সহজ। সেটা কি তোমাদের রেজাল্ট মিলছে? রেজাল্টটা দিয়ে দিছিলাম, রেজাল্ট কি মিলছে যারা করছো? আচ্ছা, তো আমাদের ঈদ শুধু ছুটি কাটাইলেই হবে না, যেসব কাজ দেওয়া হয়েছে সেগুলো তো করতে হবে। আর তোমাদের তো তার উপরে ক্লাস একটা বা দুইটা মনে হয় তোমরা করো নাই ক্লাস, বলছিলা একটু আগে তোমাদের অনেক অসুবিধা তার কারণে। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের নিজেদের করতে হবে। হ্যাঁ, রেজাল্ট গুলো ঠিক আছে নাকি মিলে দিতে হবে। ছোট্ট একটা ম্যাথ, এটা অবশ্যই তোমাদের পারা উচিত। তো আমি জানি হয়তো অনেকেই করছো আবার অনেকেই করো নাই। তো যারা করো নাই দেখবা, আহ এখন যদি না করে রাখো পরবর্তীতে সমস্যা হবে। তোমাদের পরীক্ষা তো সামনের উইকই। পরীক্ষা কয় তারিখ জানো? আগামী সোমবার, না 4টা থেকে 5টা, তাই না? আগামী সোমবার ডেট দাও না? জি স্যার। আচ্ছা, ওকে, হ্যাঁ, তাহলে তার পরীক্ষা তো চলে আসছে, তো এখন তো লেট করার অপশন নেই। তো এই রেজাল্ট একটু মিলাই দেখবা ঠিক আছে নাকি। আর যে ম্যাথটা এখানে ছিল সেটা হচ্ছে, এই ম্যাথটা সহজ, সবই সূত্র দেওয়া আছে, জাস্ট হচ্ছে আমরা দেখছিলাম যে যেমন এখানে পোরের ভলিউমটা বের করার একটা ছিল। তো পোরের ভলিউমটা কিভাবে কেউ কি বের করতে পারছিল যে পোরের পোর পোর্শন বা যতটুকু ফাঁকা জায়গা ছিল, ফাঁকা জায়গাটার ভলিউমটা কিভাবে বের করা যায়? কেউ বের করতে পারছিল এটা? পোরের ভলিউমটা কিভাবে বের করা সম্ভব? অনেকেই অনেক কিছু বলছিল, আইডিয়া কারো কারো কাছাকাছি ছিল। তো আমি আহ, মোটামুটি শিওর ছিলাম যে তোমরা এটা পারবা। এখন যদি ট্রাই না করো থাকে তাহলে তো আর পারবে না, ট্রাই তো করতে হচ্ছে। তো এটা কি কেউ পারছো পোরের ভলিউমটা? আচ্ছা, তো ম্যাট্রিকটা আবার যদি দেখি আমরা, ওভেন ড্রাই ওজন দেওয়া আছে, এসএসডি ওজন দেওয়া আছে, সলিড পর্শনের ভলিউম দেওয়া আছে, এগ্রিগেটের এক বস্তা এগ্রিগেট আছে, তার ভিতরে সলিড পর্শনের ভলিউমটা দেওয়া আছে। বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি বের করতে বলছে, অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি বের করতে বলছে, অ্যাবজর্পশন ক্যাপাসিটি বের করতে বলছে। আচ্ছা, তো বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি যদি বের করি, বের করতে চাই, সূত্র হচ্ছে বাল্ক ডেনসিটি ডিভাইডেড বাই পানির ইউনিট ওয়েট। পানির ইউনিট ওয়েট কত আমরা জানি, কত জানো পানির ইউনিট ওয়েট? মনে আছে? এখানে যেহেতু গ্রামে দেওয়া আছে আর সেন্টিমিটারে দেওয়া আছে সব, তাহলে আমরা পানির ইউনিট ওয়েট অনেক ইউনিটে হতে পারে আমরা বলে দিছিলাম, অনেক ইউনিটে বলে দিয়েছিলাম। এটার ভিতরে এটা একটা 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো এটা আমরা জানি। বাকি থাকে হচ্ছে বাল্ক ডেনসিটি বের করা। বাল্ক ডেনসিটি বের করার জন্য সূত্র আমরা জানি, টোটাল ভলিউম লাগবে। টোটাল ভলিউমটা বের করতে পারতেছি না। সলিডের ভলিউমটা দেওয়া আছে ডিরেক্টলি 440। আর ড্রাই এর ক্ষেত্রে ড্রাই এর ওজনটাও দেওয়া আছে 1206 গ্রাম। তাহলে এখন এখানে শুধুমাত্র একটাই আননোন, সেটা হচ্ছে টোটাল ভলিউমটা বের করা কঠিন। টোটাল ভলিউমটা হবে কি, আসলে একটা এগ্রিগেট যদি এরকম চিন্তা করি, অনেকগুলো এগ্রিগেট আছে, অনেক এগ্রিগেট আছে এখানে একটা বস্তার ভিতরে। এখন এর ভিতরে ফাঁকা জায়গাও কিছু আছে, এই ফাঁকা জায়গা আছে, ধরো এটা একটা বালতি, ছোট্ট একটা বালতি, তার ভিতরে অনেক এগ্রিগেট আছে, ফুল ভরা এগ্রিগেট। তো ফুলও যদি এগ্রিগেট ভরে রাখি আমি, তারপরেও কিন্তু তার ভিতরে কিছু ফাঁকা জায়গা থেকে যায়।
এই ফাঁকা জায়গাটাকে আমরা বলতেছি হচ্ছে ভয়েড। আর প্রত্যেকটা এগ্রিগেটের মধ্যে আবার ছোট ছোট কিছু ছিদ্র আছে, পারমিয়েবল পোর আছে, সেটাকে আমরা বলতেছিলাম হচ্ছে পোর বা পারমিয়েবল পোর। আর কিছু কিছু ছিদ্র ছিল সেটা হচ্ছে ইমপারমিয়েবল, যার ভিতরে পানি ঢোকা সম্ভব না, তো যে কারণে সেটা আমরা এখানে দেখাইলাম না, শুধু পারমিয়েবল পোরটাই দেখাইলাম। এখন আমার দরকার হচ্ছে এই যে পোরের ভলিউমটা বের করা। পোর বলতে এই তাদের নিজেদের ভিতরে ছিদ্র, মানে একটা নিজের মধ্যে ছিদ্র আর একটা হচ্ছে তাদের নিজেদের ভিতরে ছিদ্র, যেমন ভয়েড প্লাস পোর দুইটা মিলিয়ে হচ্ছে আমাকে বের করতে হবে। এটা কিভাবে বের করা সম্ভব? অনেকে গত ক্লাসে আইডিয়া দিচ্ছিল, কয়েকজন বলো তো আবার সেই আইডিয়া গুলা। কিভাবে পোরের ভলিউম বের করা সম্ভব বা ফাঁকা জায়গার ভলিউমটা বের করা সম্ভব? The voltar volume minus water particle সহ কিসের ভলিউম? স্যার হোল পার্টিকেল সহ স্যার ভলিউম থেকে স্যার ওয়াটারের ভলিউমটা বের করবো। এন্ড হোল পার্টিকেল সব ভলিউমটাই তো আমরা জানি না, টোটাল পার্টিকেলের ভলিউমটাই তো আমি জানি না। স্যার আমাদের স্যার ড্রাই পার্টিকেল যেটা একটা আছে স্যার একদম হ্যাঁ ফুল ড্রাই, আর হ্যাঁ। একটা আছে স্যার যে ওয়েট স্যার, সেমি ওয়েট যেটা স্যার, মানে যেটা ভিতরের ফাঁকা অংশগুলোতে যেটাতে স্যার পানি ওয়াটার ভলিউম থাকে। So ওইটা থেকে যদি স্যার ড্রাইটা বিয়োগ করি তাহলে কি স্যার পানির ভলিউমটা পাবো, মানে স্যার ভিতরে ফাঁকা অংশের ভলিউমটা পাবো, যেটা স্যার পানির ভলিউমটা পেয়ে যাবো আর কি। একদম ড্রাইটা থেকে সেমি ওয়েটটা যদি বিয়োগ করি তাহলে পানির ভলিউম পাবো, পানির ভলিউমটা দিলেই স্যার আমরা ওই ফাঁকা অংশের ভলিউমটা পাবো স্যার। আচ্ছা, কাছাকাছি যাচ্ছে, অনেকটুকুই কাছাকাছি গেছে। এখানে আমরা আসি আগে সেমি ওয়েট বলতে কি বোঝাচ্ছে। আসলে সেমি ওয়েট বলতে কিছু নাই, আগে এখানে দেখো আমাদের মানে কি কি টার্মটা স্যার কোশ্চেন ভুলে আছে। গেছি আর কি। হ্যাঁ, ওভেন ড্রাই কন্ডিশন, এয়ার ড্রাই কন্ডিশন, এসএসডি কন্ডিশন, ওয়েট কন্ডিশন। এখন বলো তুমি কোন কন্ডিশন থেকে কোন কন্ডিশন বাদ দিবা? এখানে একটা ছবিও দেওয়া আছে। স্যার এসএসডিও কন্ডিশন থেকে ওভেন ড্রাই কন্ডিশন। আচ্ছা, ও বলতেছে হচ্ছে যে এসএসডি থেকে, এসএসডি থেকে আমি যদি এসএসডি তে পারমিয়েবল পোরগুলো সম্পূর্ণ ফিল আপ, আর ওভেন ড্রাইয়ে পারমিয়েবল পোরগুলো সম্পূর্ণ একদম ফাঁকা, তার মানে এই দুটো যদি বিয়োগ দিই তাহলে আমি পাবো পানির পরিমাণ, নাকি? জি স্যার। ওকে, যে কতটুকু পানি ঢুকছে এটা পাবো। তো আমার তো দরকার হচ্ছে কি দেখো, দরকার হচ্ছে পোরের ভলিউম। তো আমি পাইলাম ধরো হচ্ছে পানির ওজন পাইছি, তাই না? পাবো কি যদি আমি বিয়োগ দিই? তাহলে দেখি, বিয়োগ দিই 1206 থেকে, সরি 1226 থেকে 1206 বাদ দিলে কত থাকে? ক্যালকুলেটর একজন করো তো একটু জলদি। 20.4 নাকি? 20.4 গ্রাম, এটা হচ্ছে কি পানির ওজন, ওয়েট অফ ওয়াটার লেখি। ঠিক আছে না আমার বিয়োগটা? জি স্যার। ওকে, এটা তো গেল ওয়াটারের ওজন। আচ্ছা, তো এখন আমার বের করতে হবে পোর, পোরের ভলিউম। এরপর কি করবো বলো দেখি। স্যার 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব দিয়ে স্যার গুণ করে দিলে স্যার সেন্টিমিটার কিউবের ভলিউমটা পেয়ে যাবো স্যার। আচ্ছা ওকে, আমরা জানি হচ্ছে রো ডব্লিউ ইকুয়ালস টু হচ্ছে বাই ভি। এম ডব্লিউ বাই ভি, তাই না? ওয়াটারের যদি আমরা বের করি, পানির ডেনসিটি ইকুয়ালস টু পানির ওয়েট ডিভাইডেড বাই পানির ভলিউম। তো এইটা আসলে কি? পানির ওজন। আর এইটা তো আমরা জানি, রো ডব্লিউর মান আমরা 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব জানি। তাহলে সেক্ষেত্রে কি আমরা ভি ডব্লিউ বের করতে পারবো? জি স্যার। দেখবা আসতেছে হচ্ছে 20.4 সেন্টিমিটার কিউব আসতেছে। ওকে, এখন এরপরে কি বলতো দেখি, আমার পরের ভলিউম লাগবে, এখনো পরের ভলিউম বের হয় না। বলো, যে বলতেছিল রোল নাম্বার কত? 18? জি স্যার। হ্যাঁ বলো। স্যার টোটাল আমার স্যার সলিডের ভলিউম দেওয়া আছে স্যার, হুম। আর টোটালটা স্যার আমরা এখন পেয়ে গেছি স্যার, যেহেতু স্যার আমরা ড্রাই অংশটার ভলিউম জানি স্যার। স্যার ড্রাই অংশটার ভলিউম জানি না স্যার। একটু স্যার ভাবি স্যার এখানে। আচ্ছা একটু ভাবো, ড্রাই অংশের ভলিউম তো জানো, এই যে সলিডের পোর্শন না, সলিডের ওজনটা তুমি মানে সলিডের ভলিউমটা তো তুমি জানো, সলিড পোর্শনের ভলিউমটা তুমি জানো।
ভিসোলিড দেওয়া আছে না, এই যে ভিসোলিড দেওয়া আছে 440, বাকি আছে কি পোরের ভলিউমটা বাকি আছে, এটা বের করতে পারলেই শেষ। আমি ওয়াটারের ভলিউমটা বের করছি। ওকে, একটু কেউ হেল্প করে দেখি পোরের ভলিউম কিভাবে বের করা সম্ভব। আচ্ছা, এই পানিগুলো কোথায় জমা হবে বলো তো? স্যার পার্টিকেলের আউটার লেয়ার। আউটার লেয়ারে শুধু জমা হবে নাকি ভিতরে ফাঁকা জায়গা থাকলে সেখানে জমা হবে? পানি এই যত ফাঁকা জায়গা আছে, পানি কোথায় যায়? যেখানে ফাঁকা জায়গা পায় সেখানেই তো পানি ঢুকে নাকি, তাই না? এরকম পানি ঢুকবে সব জায়গায়, এবং ভিতরে যদি ফাঁকা জায়গা থাকে সেখানেও ঢুকবে, এখানে, এখানে। যদি এখানে ছবিটা দেখো, হ্যাঁ একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। যেটা বলতেছিলাম যে আমরা এই ছবিতে যদি আসি, পানি কোথায় জমা হবে? এই ফাঁকা জায়গায় জমা হবে, যত ফাঁকা জায়গা পাবে সেখানেই তো জমা হবে। আবার যদি এখানে একটা আরেকটা এগ্রিগেট থাকে, এখানেও পানি জমা হবে তাদের মাঝখানে ফাঁকা জায়গাটা। তাহলে আসলে পানি জমা হচ্ছে ফাঁকা জায়গাটা, তার মানে পানির ভলিউম যেটা হবে সেটাই কি পোরের ভলিউম হওয়ার কথা না? জি স্যার, জি স্যার। এই জায়গাটাই অনেকে বলতে পারছো, অনেকে বলতে পারো না। তার মানে আসলে পানি যে জায়গায় ঢুকতে পারবে ওইটাই হচ্ছে পোরের জায়গা। তার মানে কি পানি যতটুকু ঢুকবে, যত ভলিউমের পানি ঢুকতে পারবে সেটাই হচ্ছে ওই ফাঁকা জায়গাটার ভলিউম। বুঝতে পারছো? এই জিনিসটা কে আবিষ্কার করছে জানো? আর্কিমিডিসের নাম শুনছো না তোমরা? আর্কিমিডিস কি করতেছিল, যে একটা স্যার গোসল চৌবাচ্চা, করতেছিল। হ্যাঁ একটা চৌবাচ্চার ভিতরে গোসল করতেছিল। এবার হচ্ছে চৌবাচ্চার ভিতরে যখন সে ডুব দিয়ে গোসল করতে গেল, তখন দেখলো যে চৌবাচ্চা থেকে কিছু পানি পড়ে গেল। তখন তোর মাথায় খেললো তাহলে পানিটা কেন পড়ে গেল। তার মানে চৌবাচ্চার ভিতরে সে যখন ডুব দিছে, তার ভলিউম সমপরিমাণ পানি কি হয়ে গেছে, চৌবাচ্চা থেকে হয়ে পড়ে গেছে। গেছে। সেখান থেকে এই জিনিসটা আসছে। ওকে, তো আমরা সেভাবে করে দেখলাম। তাহলে এই ভলিউম অফ পোর কত হবে? ভলিউম অফ পোর ইকুয়ালস টু হচ্ছে ভলিউম অফ ওয়াটার, ইকুয়ালস টু হচ্ছে 20 পয়েন্ট, কত কেন পেয়েছিলাম, 20 পয়েন্ট কত, 4। 4 গ্রাম। সরি, এবার একটা গ্রাম লেখা যাবে না, সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব লেখা যাবে। ওকে, সেখানে আমি টোটাল ভলিউম যদি বসাই বের করে ফেলি, এখানে বসাই দিব। বাল্ক ডেনসিটি 3টে মান আসবে, কারণ একবার আমরা ওভেন ড্রাইয়ের ওজন বসাবো, এয়ার ড্রাইয়ের যেহেতু নাই তাহলে দরকার নাই, এয়ার ড্রাইয়ের ওজন তো দেওয়া আছে নাই, যদি থাকতো তাহলে আরেকবার বের করতাম। আর এসএসডি এর ওজন দেওয়া আছে, তাহলে এসএসডি এর ক্ষেত্রে আরেকবার বের করতাম। তাহলে বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি আসবে 2টা মান, অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি আসবে 1টা মান, আর অ্যাবজর্পশন ক্যাপাসিটির মানটা এখানে দেওয়া নাই, এটা তোমরা বের করে ফেলবা, খুবই সহজ। সূত্র বসাবা, হ্যাঁ। অ্যাবজর্পশন ক্যাপাসিটি কি ছিল, এসএসডি মাইনাস ওডি ডিভাইডেড বাই ওডি ইনটু 100। ওকে, তাহলে আমাদের এই ম্যাথটা চলে গেল। এবার আসি আমাদের নেক্সট কিছু টপিক আছে, সেটা হচ্ছে এগ্রিগেটেড ডিউরেবিলিটি বলতে কি বুঝি আমরা। এগ্রিগেটেড ডিউরেবিলিটি হচ্ছে স্থায়িত্ব। ডিউরেবিলিটি মানে কি, স্থায়িত্ব। স্থায়িত্ব কতটা একটা এগ্রিগেট, এর স্থায়িত্ব যদি ভালো না হয় তাহলে কিন্তু তার ওই এগ্রিগেট দ্বারা যে কনক্রিট বানাবো সেই কনক্রিটের স্থায়িত্ব অবশ্যই খারাপ হবে।
স্থায়িত্ব মানে কি, যদি এরকম ধরো একটা এগ্রিগেট নেই আমি, আজকে ভালো আছে, 2 দিন পরে দেখলাম যে, বা 2 দিন না হোক অন্তত 2 বছর পরে দেখলাম যে এগ্রিগেটটার ক্ষয় হয়ে যাচ্ছে, ডিটোরিয়েশন হয়ে যাচ্ছে। ডিটোরিয়েশন মানে হচ্ছে কি, যে ক্ষয় হওয়া। তো এরকম যদি ক্ষয় হয়ে যায়, 2 বছর পরে একটা এগ্রিগেট ক্ষয় হয়ে যাচ্ছে আর একটা 100 বছর পরে ক্ষয় হয়ে যাচ্ছে, তাহলে ডিউরেবিলিটি ভালো কার? 100 বছরেরটা। 100 বছরের। তার মানে ডিউরেবিলিটি বলতে বোঝাচ্ছে যে ক্ষয়ে হবে না তার ক্ষেত্রে রেজিস্ট্যান্স কিরকম, তার মানে ডিটোরিয়েশনের ক্ষেত্রে রেজিস্ট্যান্স কতটুকু করতেছে, সেটাই হচ্ছে ডিউরেবিলিটি। রেজিস্ট্যান্স। আর ক্ষয়টা কেন হয়? ক্ষয়টা বিভিন্ন কারণে হতে পারে। একটা ক্ষয় হচ্ছে তার ফিজিক্যাল ক্ষয়, তার মানে ফিজিক্যালি তার সে একটু ক্ষয়প্রাপ্ত হবে। হ্যাঁ, এটা কেন হতে পারে? বিভিন্ন ওয়েদারিং ইফেক্টের কারণে হতে পারে। তো যদি তার ফিজিক্যালি যদি ক্ষয় না হয় বা ভালো হয়, সেক্ষেত্রে আমি তাকে ফিজিক্যালি ডিউরেবল বলবো। তার মানে ডিউরেবিলিটি আসলে 2 প্রকার, একটা হচ্ছে ফিজিক্যাল ডিউরেবিলিটি আর একটা হচ্ছে কেমিক্যাল ডিউরেবিলিটি। ফিজিক্যাল ডিউরেবিলিটি বলতে বোঝাচ্ছে যে সে কতটা ফিজিক্যাল ক্ষয় হবে না তার ক্ষেত্রে রেজিস্ট্যান্স শো করতেছে। আর কেমিক্যাল ডিউরেবিলিটি মানে কি, কেমিক্যাল দ্বারা সে ক্ষয়প্রাপ্ত হবে না এরকম। যেমন আমরা প্রথম দিন এগ্রিগেটের সংজ্ঞা পড়ছিলাম, এগ্রিগেটকে কি নিষ্ক্রিয় হতে হবে না সক্রিয় হতে হবে? স্যার নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় হতে হবে, যাতে করে সে কোনো বিক্রিয়া না করে ওখানে উপস্থিত, মানে কনক্রিটে উপস্থিত অন্য কোনো ম্যাটেরিয়ালের সাথে যাতে কোনো বিক্রিয়া না করে। তাহলে কনক্রিটে কি থাকতে পারে? সিমেন্ট থাকতে পারে। তো সে যদি এগ্রিগেট সিমেন্টের সাথে বিক্রিয়া করে তাহলে এগ্রিগেটের ক্ষয় হতে পারে বা নতুন কিছু তৈরি হয়ে যেতে পারে, যেটা আসলে ভালো না। তো এই কারণে আমার দরকার হচ্ছে একটা ভালো এগ্রিগেটের গুণ হচ্ছে অবশ্যই এগ্রিগেটকে কেমিক্যালি নিষ্ক্রিয় হতে হবে, যাতে সে রিয়াকশন না করে অন্য কোনো ম্যাটেরিয়ালের সাথে। তো যদি কেউ রিয়াকশন না করে তাহলে সে কেমিক্যালি ডিউরেবল, আর যদি কেউ সে রিয়াকশন করে তাহলে সে কেমিক্যালি ডিউরেবিলিটি তার ভালো না। তো এই কথাই এখানে বলা আছে। আচ্ছা, আর ডিউরেবিলিটি অবশ্যই যদি খারাপ হয় তাহলে তো আমরা চাই না ডিউরেবিলিটি খারাপ হোক, আমরা অবশ্যই চাই যে আমাদের এগ্রিগেটের ডিউরেবিলিটি ভালো হোক। তো ডিউরেবিলিটি টেস্ট করারও হয়তো সিস্টেম থাকতে পারে। হ্যাঁ, যেমন ফিজিক্যাল ডিউরেবিলিটি টেস্ট করারও হয়তো কিছু টেস্ট থাকতে পারে, আমরা হয়তো সামনে দেখবো। এবার আসি আমরা এগ্রিগেটে, আমরা কংক্রিটে কেন কোর্স এগ্রিগেট দিই? স্যার হ্যাঁ বলো। স্যার আপনি বলেছেন 2 বছর পরে ধর আমরা একটা এগ্রিগেট চেক করবো। স্যার 2 বছরের মধ্যে এগ্রিগেট মানে একটা, আমরা ধরুন কনক্রিটের মধ্যে এগ্রিগেট চেক করবো, কনক্রিট ততদিন সলিড হয়ে যাবে না? হ্যাঁ, তা তো অবশ্যই ঠিক আছে, কিন্তু কংক্রিট, যেমন তাজমহলের কথা যদি চিন্তা করো, তাজমহল তো অনেক আগে তৈরি। তাজমহলের সাথে বাংলাদেশে ধরো আরো অনেক অনেক কিছু বানাইছিল। হ্যাঁ, কথার কথা, মানে ওই সময় তো শুধু তাজমহল একটা স্ট্রাকচারই হয় না, আরো অনেক স্ট্রাকচার হচ্ছে। তাজমহল এখনই টিকে আছে, অন্যান্য স্ট্রাকচার টিকে নাই, ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। কারণটা কি? ওয়েদারের ইফেক্টের ফলে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে তাজমহলের ডিউরেবিলিটি ভালো, ওইটা যে পাথর দ্বারা তৈরি করা হয়েছে সেই পাথরটা খুব ভালো পাথর। এরকম করে এটাকে আমরা বলছি হচ্ছে তোমার কনক্রিট বানাই রাখলে আর কনক্রিটের কখনো কিছু হবে না, এরকম না। কনক্রিটের অবশ্যই ক্ষতি হবে, বারবার তুমি লোড করতেছো আনলোড করতেছো, ঘূর্ণিঝড় হচ্ছে, বন্যা হচ্ছে, পানি আসতেছে। হ্যাঁ, তারপর হচ্ছে মেইনলি আসলে ক্ষয়টা হয় তোমার এই ওয়েদারের ফলে। ওয়েদারের ফলে কিরকম, যেমন হচ্ছে এখানে একটা কথা লেখা আছে দেখো, ফ্রিজিং এন্ড থয়িং। ফ্রিজিং এন্ড থয়িং মানে হচ্ছে ওই যে ধরো বারবার পানিতে ভিজলো, আবার শুকাইলো, আবার পানিতে ভিজলো, আবার শুকাইলো, এই জিনিসটা হচ্ছে কি ওয়েটিং ও ড্রাইং। আর ফ্রিজিং এন্ড থয়িং হচ্ছে এটা আমাদের দেশে, এটা হচ্ছে বাইরের দেশে, যেখানে বরফ পড়ে। বরফ যদি পড়ে তাহলে কনক্রিটের ভিতরেও নিশ্চয়ই কিছু না কিছু পানি থাকবে, সেই পানিটা কি হয়ে যাবে? ফ্রিজ হয়ে যাবে। আবার যখন আহ ওই দেশে একটু গ্রীষ্মকাল চলবে তখন আবার ওই ভিতরের পানিটা কি হয়ে যাবে? গলে যাবে। গলে যাওয়া মানে হচ্ছে থয়িং। তো এইসব কারণে আসলে কনক্রিটেরও ক্ষতি হয়। বুঝতে পারছো? আচ্ছা, এখন আসি আমরা কোর্স এগ্রিগেট কেন ইউজ করি কনক্রিটে। ফাইন এগ্রিগেট কেন ইউজ করি? আমরা বলছিলাম ফাইন এগ্রিগেট ইউজ করি কোর্স এগ্রিগেটের মধ্যে যে ফাঁকা জায়গাটা থাকে সেই ফাঁকা জায়গাটা ফিল আপ করার জন্য। আর একটা কি, আর একটা হচ্ছে সারফেসটাকে মসৃণ করার জন্য আমরা ফাইন এগ্রিগেট ইউজ করি। কোর্স এগ্রিগেট ইউজ করি হচ্ছে কারণটা কি, যে এ একটা আরেকটার সাথে বন্ড হয়ে, মানে ফ্রিকশনের মাধ্যমে, ইন্টারলকিং এর মাধ্যমে সে তার স্ট্রেংথটা, কনক্রিট স্ট্রেংথটা বাড়ায় দেয়। আর একটা হচ্ছে আমি যদি কোর্স এগ্রিগেট ইউজ না করে সব আমি ফাইন এগ্রিগেট দ্বারা ইউজ করতাম, তাহলে আমার
বালু কি কম লাগতো না বেশি লাগতো? বেশি। বেশি লাগতো। সেক্ষেত্রে কিন্তু বালুর দামটা একটু বেশি। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আসলে বা আমরা যদি অনেকটুকু মানে পুরাটা কমপ্লিটটা আমরা যদি চাই সিমেন্ট দিয়ে বানাইতে, বেশিরভাগ সিমেন্ট দিব আর বালু কম দিব, এগ্রিগেট কম দিব, তাহলে কিন্তু স্ট্রেংথ হয়তো বাড়তে পারে, জানি না, কিন্তু সেক্ষেত্রে কিন্তু কস্ট অনেক বেশি চলে আসবে। যেমন সিমেন্টের দাম কিন্তু অনেক বেশি, এক বস্তা সিমেন্টের দাম যেটা আর এক বস্তা এগ্রিগেটের দাম অনেক কম। সেক্ষেত্রে আসলে আমরা যদি কনক্রিটে এগ্রিগেট ইউজ করতে পারি তাহলে আমাদের দামটা কিন্তু অনেক কমে যাচ্ছে, কারণ এগ্রিগেটটাই বেশি পরিমাণ জায়গা দখল করে একটা কনক্রিটে। আমাদের রেশিওটা মনে আছে কনক্রিটের রেশিওটা? কনক্রিটে সিমেন্ট বালু এবং ইসের রেশিওটা কত? সিমেন্ট বালু এবং খোয়া, হ্যাঁ এরকম কিছুটা, সিমেন্ট বালু এবং খোয়ার সিমেন্টের পরিমাণ 1 যদি হয়, বালুর পরিমাণ আমরা 2 দেই, আর খোয়ার পরিমাণ সবচেয়ে বেশি দেই, 4 গুণ দেই, তাহলে এটা হচ্ছে তাদের অনুপাত। মোটামুটি এটা এরকম অনুপাতটা ভেরি করতে পারে, মোটামুটি আমাদের এইটা স্ট্যান্ডার্ড আমরা বলি অনেক সময়। তো সেখানে দেখো সবচেয়ে বেশি আমরা ইউজ করতেছি কি কোর্স এগ্রিগেট, তারপরে আমরা ইউজ করতেছি কি ফাইন এগ্রিগেট, তারপরে আমরা আরো সবচেয়ে কম ইউজ করতেছি হচ্ছে সিমেন্ট। এই কারণে আসলে আমাদের কোর্স এগ্রিগেটটাই যদি যেটা বেশি লাগবে সেটার দামই যদি কম হয় তাহলে কিন্তু আমাদের পুরো কমপ্লিটের দামটাও কমে আসে। আচ্ছা এবার আসি, নেক্সট হচ্ছে ইনফ্লুয়েন্সেস অফ এগ্রিগেট এন্ড কনক্রিট স্ট্রাকচার। আচ্ছা এগুলো আমরা অলরেডি করে আসছি, যেমন আমাদের এগ্রিগেট যদি রাউন্ড শেপের হয় তাহলে কনক্রিট স্ট্রেন্থ বাড়বে না কমবে? কমবে, এগুলো আমরা প্রথম দিকে পড়ে আসছি। রাউন্ড পার্টিকেল যদি হয় তাহলে কিন্তু আমাদের স্ট্রেন্থটা কমবে, আর যদি রাফ পার্টিকেল হয়, অমসৃণ হয়, সারফেসটা যদি অমসৃণ হয় তাহলে কি হবে? স্ট্রেন্থ বাড়বে। তো বলতেছি যে স্ট্রেন্থ কখন কমবে কখন বাড়বে, এগ্রিগেটের ইনফ্লুয়েন্সটা কি? হ্যাঁ, সারফেস টেক্সচার যদি ভালো হয় মানে রাফ হয় তাহলে কিন্তু এগ্রিগেটের সরি ওইটা দ্বারা তুমি যদি কনক্রিট বানাও তাহলে সেই কনক্রিট স্ট্রেন্থ তো বাড়বে। এখানে একটা কথা বলা আছে দেখো যে রিচ মিক্স আর হচ্ছে লিন মিক্স, এটা মানে কি দেখো, লার্জ এগ্রিগেট গিভস লোয়ার স্ট্রেংথ ইন রিচ মিক্স, আর একটা কথা লার্জ এগ্রিগেট গিভস গুড স্ট্রেংথ ইন লিন মিক্স। এর কথাটার মানে বলছে যে রিচ মিক্সে লার্জ এগ্রিগেট যদি ইউজ করো তাহলে স্ট্রেংথটা কমে যাবে কনক্রিট, আর তুমি যদি লিন মিক্সে লার্জ এগ্রিগেট ইউজ করো তাহলে স্ট্রেংথটা বেড়ে যাবে। লার্জ এগ্রিগেট কিন্তু একবার স্ট্রেংথ কমতেছে আর একবার স্ট্রেংথ বাড়তেছে, এর মানেটা হচ্ছে রিচ মিক্স আর লিন মিক্সের মধ্যে পার্থক্য হচ্ছে রিচ মানে হচ্ছে ধনী, তার মানে সেখানে অনেক বেশি সিমেন্ট থাকবে, আর লিন মানে হচ্ছে আসলে লেস, সেখানে সিমেন্টের পরিমাণটা কম থাকবে। তো এটা হচ্ছে রিচ মিক্স এবং লিন মিক্সের মধ্যে মেইন পার্থক্য। তো তোমাদের বাসায় কাজ থাকবে হচ্ছে রিচ মিক্স এবং লিন মিক্সের মধ্যে আরো কিছু পার্থক্য নেট দেখে কালেকশনে রাখা, পরীক্ষা কিন্তু আসতে পারে। রিচ মিক্সটা কোন কোন জায়গায় ইউজ করে, লিন মিক্সটা কোন কোন জায়গায় ইউজ করে। আমি বললাম কি রিচ মিক্স মানে হচ্ছে যেখানে সিমেন্টের পরিমাণটা, আমরা যেমন একটা রেশিও বলছিলাম একটু আগে, দেখি তোমাদের মাথায় কিরকম বুদ্ধি আছে কতটুকু ধরতে পারো। একটা হচ্ছে ধরো রেশিও 1:2:4, হ্যাঁ, আর একটা রেশিও হচ্ছে 1:3:6। বলতো যে এখানে রিস্ক মিক্স কোনটা? 1:2:4। আচ্ছা, আর কেউ কিছু বলবা? রিস্ক মিক্স কোনটা? এই একবার এই রেশিওতে মিশালাম আর একবার আরেকটা কনক্রিট এইভাবে মিশালাম, এই রেশিও কোন মিক্সটা রিস আর কোন মিক্সটা লিন? হ্যাঁ 34 ঠিক বলছে, 1 নম্বরটাই হচ্ছে রিস, কারণ ওখানে কি সিমেন্টের পরিমাণটা বেশি। দেখো এখানে যদি নিজেদের ভিতরে অনুপাতের কথা চিন্তা করো, এখানে 1 সিমেন্ট আছে, এখানেও সিমেন্টের পরিমাণ 1 ভাগ আছে, কিন্তু সমস্যা হচ্ছে কি তুমি চিন্তা করো 6 আর 3 9 আর 1 10, তার মানে 10 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে সিমেন্ট, আর এখানে 4 আর 2 6 আর 1 7, তার মানে 7 ভাগের মধ্যে 1 ভাগ সিমেন্ট। তার মানে
কোন জায়গাটায় সিমেন্টের পরিমাণ বেশি আছে? এই জায়গাটায় সিমেন্টের পরিমাণ বেশি আছে, তার মানে এইটা হচ্ছে রিচ মিক্স আর এটা হচ্ছে লিন মিক্স। বুঝতে পারছো? তো তোমাদের কাজ থাকবে আরো কিছু এটা নিয়ে দেখার। হ্যাঁ, ওকে, নেক্সট আমরা চলে আসি ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজ কি জিনিস এবং এটা কিভাবে আমরা বের করব। এবং এগ্রিগেটের সাইজ আমি চাইলেই অনেক বড় বড় খোয়া ইউজ করতে পারি না। তোমাদেরকে প্রথম দিন আমি বলছিলাম যে আমি চাইলেই কিন্তু একটা বড় বড় খোয়া ইউজ করতে পারি না, বড় বড় এগ্রিগেট ইউজ করতে পারি। কারণটা কি কারো মনে আছে? মাঝখানে প্রেসার পড়লে মাঝখানে ক্র্যাক হবে। আর কেউ কিছু বলবো? আর কারো কিছু মনে আছে? যে আমরা চাইলেই বড় সাইজের খোয়া কেন ইউজ করতে পারি না? ধরো আমি একটা 6 ইঞ্চি খোয়া ইউজ করলাম, বিশাল বড় একটা খোয়া ইউজ করলাম আমি কনক্রিটে, কেন সেটা পারি না? ছবি দেখে তো মনে পড়ার কথা যে ছবিটা আঁকলাম। আচ্ছা, তোমরা তো স্ল্যাবের রিইনফোর্সমেন্টের ছবি আঁকছো ড্রয়িং এ, তাই না? এবং স্ল্যাবের রিইনফোর্সমেন্ট তোমরা দেখছো। স্ল্যাবে এরকম একটা জালি থাকে না, রডের জালি থাকে না? জি স্যার। জি স্যার। স্যার হ্যাঁ বলো। স্ল্যাবে ওইখানে যখন রড বিছাই তখন স্যার জায়গাগুলো অনেক ছোট থাকে, বেশি বড় এগ্রিগেট তো দেওয়া যাবে না এখানে। হ্যাঁ, কেন না দিলে কি হবে? যদি কেউ দেয় তাহলে কি সমস্যা হবে? স্যার প্রপারলি খালি তো জায়গা থাকবে। মিক্স হওয়ার কথা না, মানে আমি তো দেখছিলাম যখন আর কি ঢালাইয়ের ওইখানে হচ্ছে রডের নিচেও মেবি দেয়, তো তখন হচ্ছে স্যার তো যাওয়ার কথা না। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে আমি যদি এখানে বড় সাইজের এগ্রিগেট দেই তাহলে কি হবে? এটা শুধু স্ল্যাবের ক্ষেত্রে না, বিমের ক্ষেত্রেও কিন্তু রড থাকে, কলামের ক্ষেত্রেও রড থাকে। তো বিম কলাম এগুলো সবগুলোর ক্ষেত্রেই রড থাকে এবং রড গুলো অনেক সময় যে স্পেসিং দেওয়া থাকে এই স্পেসিং এর কাছাকাছি থাকে, অনেক স্পেসিংটা খুব কাছাকাছি থাকে। তো এখন তুমি যদি একটা বড় খোয়া দেয়, এত বড় একটা খোয়া দিলা, সেটা কি এই স্পেসিং এর মধ্যে দিয়ে নিচে দিতে পারবে? ধরো শাটারিং, ধরো এটা হচ্ছে স্ল্যাবের থিকনেস, শাটারিং করবো আমরা এভাবে করে, তাহলে সমস্ত জায়গায় সমান অনুপাতে থাকতে হবে সিমেন্ট বালু এগ্রিগেটেড। হ্যাঁ, এই কারণে তো আমরা মিক্স করি। তো এখন যদি কোনো বড় খোয়া থাকে সেটা কি নিচে পৌঁছাবে, নাকি নিচে শুধু ছোট ছোট গুলো পৌঁছাবে আর বড়গুলো উপরে থেকে যাবে? কোনটা? বড়গুলো তখন দেখবো উপরে থেকে যাচ্ছে, সেটা নিচে নামতেছে না। যদি সেটা নিচে না নামে, যদি এই ফাঁকার মধ্যে দিয়ে তুমি নিচে না নামাইতে পারো, তাহলে তো এটা নিচে পড়বে না। নিচে না পড়লে তাহলে দেখবো কি নিচে সব হচ্ছে একদম বালি বালি টাইপের জিনিসগুলো নিচে পড়ে গেছে আর উপরে এগুলো রয়ে গেছে। তার মানে যদি অন্যভাবে বলি, ধরো বড় বড় পার্টিকেল গুলো উপরে রয়ে গেছে আর স্মল গুলো সব নিচে পড়ে গেছে, তাহলে তো আসলে নিচে যে রেশিও এখন হইলো আর উপরে যে রেশিও হইলো তাহলে কি এক হইলো? তাহলে কি ইউনিফর্ম, যে আমরা কনক্রিট কে মনে করি যে কনক্রিট একটা ইউনিফর্ম ম্যাটেরিয়াল, এটা কি ইউনিফর্ম হয়েছে? হয় নাই। তাহলে সেক্ষেত্রে কিন্তু স্ট্রেংথ এক এক জায়গায় এক এক রকম হবে এবং স্ট্রেংথ কমেও যাবে অনেক ক্ষেত্রে, কারণ তখন গ্যাপ পড়ে যাবে। হ্যাঁ, নিচে সব ধরো হচ্ছে ছোট সাইজের পার্টিকেল, সেখানে কিন্তু ইন্টারলকিং অতটা ভালো হবে না, সেক্ষেত্রে কিন্তু ওখানে স্ট্রেংথ কমে যাবে। তো এই সব কারণ একটা কারণ আছে, মেইন কারণ। আরো কিছু কারণ আছে যে আমরা চাইলেই বড় সাইজের এগ্রিগেট ইউজ করতে পারি না। তোমরা কি ওয়ার্কেবিলিটি কথাটা শুনছো? ওয়ার্কেবিলিটি মানে কি? ওয়ার্কেবিলিটি মানে হচ্ছে আমরা তো সিমেন্ট ঢালাই করতেই, সিমেন্ট ঢালাই যদি কেউ দেখে থাকো সেক্ষেত্রে কি করে, সিমেন্ট বালু এগুলা মিক্স করে কি দিয়ে, অনেক সময় হাত দিয়ে করে ছোটখাটো যদি হয়, অনেক সময় বেশিরভাগ সময় সেটা কি করে আহ বেলচা থাকে, বিভিন্ন বেলচা দ্বারা এটাকে মিক্স করে। আচ্ছা, মিক্স করার পরে ধরো আমাদের এখানে একটা আমরা বিম বানাবো, তাহলে সেখানে নিচে একটা শাটারিং বানানো থাকে। এই শাটারিং এর মধ্যে এইটা এনে, এই যে মিক্স যেটা আছে, ফ্রেশ কনক্রিট যেটা আছে, সেটাকে এনে এভাবে আস্তে আস্তে ফেলতে থাকে। এরপরে কি করে এটাকে সমান সমান করার চেষ্টা করে, টেম্পিং করে, কম্প্যাক্ট করে, যাতে কোনো ফাঁকা জায়গা না থাকে। এরপর এটাকে ঢালাই দেয়। তাই বলতো, যদি আমার এই যে মিক্স যেটা আছে সেই মিক্সে পানির পরিমাণ
যদি একদম কম থাকে, মোটামুটি পানি আছে একদম কমের কাছাকাছি, তাহলে এই মিক্স করতে সুবিধা হবে না অসুবিধা হবে? মানে এই যে ঢালাই করতে আর কি, মিক্স করতে না, মানে ঢালাই করতে স্যার একটু অসুবিধা হবে। একটু কিন্তু অসুবিধা হবে, কারণ সব জায়গায় যাবে না, একটু শক্ত শক্ত থাকবে। যেমন আমি তোমাদেরকে যদি উদাহরণ দেই, তোমরা যদি রুটি বানাও, পানির পরিমাণ যদি কম দাও, একদম কম দাও, তাহলে কি আঠা আঠা তৈরি হবে? তুমি ঠিক মতো বানাইতে পারবা? রুটি বানাইতে পারবা? শেপ দিতে পারবা? শেপ দেওয়া যাবে না, তাই না? রুটির একটা গোল শেপ হবে না, রুটিটা ভেঙে যাবে, তেরা চাকা হবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে কংক্রিটের ক্ষেত্রে, এটাকে আমরা বলি ওয়ার্কেবিলিটি, মানে ওয়ার্ক করার সুবিধা, ওয়ার্ক করতে কতটা সুবিধা। তো এখন তাহলে আমরা যদি একটু পানির পরিমাণ বাড়াই, তাহলে কি ওয়ার্কেবিলিটি বাড়বে না কমবে? পারবে। বাড়বে। যদি আমি একটু বেশি পানি দিয়ে ফেলি, তাহলে কি রুটি বানাইতে পারবা? না স্যার। তাহলে আসলে একটা লিমিট আছে। তো এই ক্ষেত্রেও, সিমেন্টের ক্ষেত্রে একই জিনিস, বা একটা লিমিটের মধ্যে পানি দিতে হয়, পানির পরিমাণ সেই লিমিটের মধ্যেও যদি তুমি একদম কম দাও, তাহলে ওয়ার্কেবিলিটি একটু কমে যায়, আর একটু যদি বেশি দাও ওয়ার্কেবিলিটি একটু বেড়ে যায়। হ্যাঁ, আবার তোমরা নাবিল স্যারের পার্টে শিখছো যে পানির পরিমাণের সাথে সিমেন্টের স্ট্রেংথ কি ভেরি করে না? পানির পরিমাণ যদি বেশি কমে যায়, তাহলে কি হয়ে যায়? সিমেন্টের স্ট্রেংথ কম হয়ে যায়। আবার পানির পরিমাণ যদি একটু বাড়াও, সিমেন্টের স্ট্রেংথ একটু বাড়ে, বাট পানির পরিমাণ যদি আরো বেশি বাড়াও, তাহলে কিন্তু সিমেন্ট একদম ধুয়ে যায়, মানে ওয়ার্কেবিলিটি কমে যায়। তো এইরকম একটা জিনিস, ধরো আমার কাছে যদি হচ্ছে বড় বড় পাথর থাকে, হ্যাঁ, আমার মিক্সের মধ্যে, তাহলে ওয়ার্কেবিলিটি কমবে না বাড়বে, কি মনে হয়? স্যার কমবে। কমবে, কাজ করতে কিন্তু অসুবিধা হবে। হ্যাঁ, এক একটা টিউমারের মতো এক এক জায়গায় বসে থাকবে। যেমন যদি বানাও, রুটি বানাও, রুটির ক্ষেত্রে যদি এরকম বড় বড় চাকা থাকতো, তাহলে কিন্তু তোমাকে মিক্স করে রুটি বানাইতে কষ্ট হইতো। আর তোমার যদি যেহেতু আটাগুলো ছোট ছোট, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র, তখন তোমার মিক্স করতে কিন্তু কোনো কষ্ট হয় না। তো এই জিনিসটার কারণে আমাদের আসলে মিক্সিং ইন্ডিকেট সাইজ ঠিক করে দেওয়া। আচ্ছা, তো আমরা নরমালি এখন ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজটা কত হবে আমরা বুঝলাম, যে চাইলেই বড় সাইজের এগ্রিগেট দিতে পারি না, তাহলে কত হবে সেটা আমাদের এখানে দেওয়া আছে। ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজটা কত হবে, কত দিতে পারে। এসিআই সেটা বলতেছে, আমেরিকান কনফিডেন্স ইনস্টিটিউট, তারা বলতেছে যে তোমার কতটুকু ম্যাক্সিমাম এগ্রিগেট সাইজ ইউজ করবা। প্রথম তিনটা ফর্মুলা আছে, তিনটা ফর্মুলার মধ্যে প্রথম ফর্মুলাটা যদি দেখো, 1/5 of the narrowest dimension between sides of forms. ফর্ম মানে হচ্ছে শাটারিং। একটা বিম ঢালাই করতে গেলে একটা কি করতে হয়? শাটারিং দিতে হয় কাঠের। তোমরা দেখছো তাই না? বিম বা কলামের ক্ষেত্রে শাটারিং মানে ঢালাই দেওয়ার আগে একটা কি কাঠের একটা টেম্পোরারি একটা কাঠামো থাকে না? পরে আবার সেটা ভেঙে নিয়ে যাবে। হ্যাঁ, পরে আবার সেটা কিন্তু ফারাইয়ে দেয় শাটারিংটা, টেম্পোরারি যেটা। তাহলে সেই শাটারিংটার এক মাথা থেকে আরেক মাথা, যে ন্যারোয়েস্ট ডাইমেনশন, ধরো এদিকে বিম যদি বানাইতে চাই, এদিকে একটা ডাইমেনশন থাকবে, এদিকে একটা ডাইমেনশন থাকবে, এদিকে একটা ডাইমেনশন থাকবে। তাহলে বলছে কি সবচেয়ে ছোট ডাইমেনশন, সবচেয়ে ছোট ডাইমেনশন ছবি দেখে মনে হচ্ছে কোনটা? ধরো এটা 6 ইঞ্চি, এটা হচ্ছে 10 ইঞ্চি, আর এটা হচ্ছে ধরো 5 ফিট। হ্যাঁ, তাহলে সবচেয়ে ন্যারোয়েস্ট ডাইমেনশন কত? 6 ইঞ্চি। তাহলে কত হবে? 6 ভাগ কত? 5 নাকি 1/5, তাই না? 1/5, তার মানে কি 1/5 অফ ন্যারোয়েস্ট ডাইমেনশন। তাহলে 6/5 করলাম, একটা রেজাল্ট পাবো, ইঞ্চিতে পাইলাম। আরেকটা হচ্ছে 1/3 অফ দ্য ডেপথ অফ স্ল্যাব। তাহলে আমরা যদি এখানে চিন্তা করি, এখানে অবশ্য ডিম স্ল্যাব না, বাট এটার ডেপথ কত? 6 ইঞ্চি না? ডিমের ডেপথ 6 ইঞ্চি। তাহলে আমরা এখানে করতে পারি কি আরেকটা ফর্মুলাও একই রেজাল্ট দিচ্ছে, 6 বাই না কি 1/3, তাহলে কত কত 6/3 1/3। আরেকটা হচ্ছে 3/4 অফ দ্য ক্লিয়ার স্পেস বিটুইন দ্য রড, মানে রডের মাঝখানে ফাঁকা জায়গা। দেখো এখানে রডের মাঝখানে ফাঁকা জায়গা তুমি বের করতে পারবা যদি দেওয়া থাকে, অবশ্যই দেওয়া থাকে, তোমরা দেখছো না ড্রয়িং এ দেওয়া আছে না, যে একটা রড কত ইঞ্চি সেন্টার টু সেন্টার থাকে, তাই না? এরকম লেখা থাকে যে নাম্বার 4 এট দ্য রেট 10 ইঞ্চি সেন্টার টু সেন্টার, তোমরা এটা দেখছো তো নাকি? তাহলে বলো তো এই 10 ইঞ্চি যেটা আছে, এটা কি সেন্টার টু সেন্টার ডিস্টেন্স নাকি ক্লিয়ার ডিস্টেন্স? সেন্টার টু সেন্টার। তোমাকে বের করতে হবে কি? ক্লিয়ার ডিসটেন্স। ক্লিয়ার ডিস্টেন্স। ক্লিয়ার ডিস্টেন্সটা কিভাবে বের করবা? রডের রডের অর্ধেক অর্ধেক করে ডায়ামিটার বাদ দিলে ক্লিয়ার স্পেসটা পেয়ে যাবে। স্যার অ্যাটেন্ডেন্স নিলে ভালো আসছে আমাদের স্যার, হ্যাঁ 50টা ক্লাস আছে। হ্যাঁ, আমি শেষ করে দিচ্ছি।
তো তোমরা যদি দেওয়া থাকে, মানে তুমি যদি রডের ডায়ামিটার জানো, তুমি যদি ক্লিয়ার স্পেস বের করতে পারো, তাহলে ক্লিয়ার স্পেস বের করে তারপরে সেটাকে 3/4 দ্বারা যদি ভাগ করো, তাহলে ধরো একটা রেজাল্ট পাইলাম। ধরো আমি রডের ডায়ামিটারটা নাই আমার এখানে, আমি ইউজ করলাম 3/4 ইন্টু 10 ইউজ করলাম। এই তিনটা যে মান আসলো, তিনটার মধ্যে তুমি কোনটা নিবা, কোনটা হবে তোমার রেজাল্ট? সবচেয়ে মিনিমামটা, সবচেয়ে মিনিমামটাই হবে তোমার রেজাল্ট। তার মানে মিনিমাম কোনটা আসছে? ধরো কথা কথা আসছে 1 ইঞ্চি। তার মানে তোমার যে এই স্ল্যাবটা ঢালাই করবা বা এই বিমটা ঢালাই করবা, সেক্ষেত্রে সর্বোচ্চ এগ্রিগেটের সাইজ কত হবে? 1 ইঞ্চি। 1 ইঞ্চি। বুঝতে পারছো? এখানে লেখা আছে শুড নট এক্সিড, মানে কি এই তিনটার মধ্যে যে রেজাল্ট দিবে তার যেন এর চেয়ে বেশি ইউজ না করো। তাহলে এটা কিন্তু তারা কিন্তু ছোটখাটো ম্যাথ আসতে পারে তোমাদের, তো এটা একটু খেয়াল রাখবা। কারো কোনো কোশ্চেন থাকলে এই বিষয়ে বলতে পারো, আমি অ্যাটেন্ডেন্স লিংকটা দিচ্ছি।